কেন চা এর দাম এত বৃদ্ধি পেয়েছে। এই যে প্রসেসটা এটা কিন্তু আমাদের মার্কেটিং এর ভাষায় কিন্তু আমরা ফানেলিং বলি। উনি কিন্তু 7 বছর যাবত এই চা নিয়ে কাজ করতেছে। মিনিমাম 2000 লোকের নতুন উদ্যোক্তা হওয়ার জন্য সাহায্য করেছে। 2000 মানুষ যদি পারে আপনিও পারবেন। কনফিডেন্স আসে কোথায় থেকে, কিভাবে আপনার মার্কেটিংটা করবেন। আচ্ছা ইকবাল ভাই, আপনি দুজনে তো চা নিয়ে কাজ করি, কিন্তু আপনি তো আমার থেকে অনেক সিনিয়র। তাহলে আমি মোটামুটি ধরেই নিতে পারি আপনি একজন চা বিশেষজ্ঞ কিংবা চা নিয়ে খুব এক্সপার্ট। আলহামদুলিল্লাহ, আপনি কতদিন যাবতে চা নিয়ে কাজ করতেছেন? আমি আসলে একদম মাঠ পর্যায় থেকে শুরু করা, আমার চা পাতা নিয়ে কাজ শুরু করা আর কি। তো ফিল্ড পর্যায়ে প্রায় আমি 3 থেকে 4 বছর কাজ করেছি। এরপর ধরেন চা নিয়ে একদম প্রপারলি কাজ করা আজকে প্রায় 6 থেকে 7 বছর। অনেকদিন। এই যে আপনার এই কেরিয়ার, যে চা নিয়ে যে আপনার একটা কেরিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি আপনার কেরিয়ার অবস্থায় কখনো কি দেখেছেন যে এইভাবে চায়ের দাম বৃদ্ধি হতে? হ্যাঁ দেখেছিলেন। কিন্তু এখন তো অকশনের লাস্টের দিকে, তাই না? এই সময়টাই কিন্তু আমরা কিন্তু খেয়াল করলে দেখবো যে চায়ের দাম কিন্তু অনেক কমে যায় কিছু কিছু বাগানের চা। কিন্তু বর্তমানে হঠাৎ করে এভাবে চায়ের দাম কেন বাড়লো? এটার অনেক ইতিহাস আছে। চা পাতার দাম বাড়ার অনেক কারণ আছে। আমি যদি উল্লেখযোগ্য এই কারণটা আপনাকে বলি, সেটা হলো 2018 সালের কথা যদি বলি আমি, 2018 সালে কিন্তু চায়ের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। করোনার আগে? হ্যাঁ, করোনার আগে এবং করোনা আগেই চায়ের দাম তখন আমি এর আগে থেকে শুরু করি। অনেক দাম যখন বৃদ্ধি পেয়েছে, অনেকে চা পাতার বিজনেস বন্ধ করে দিয়েছে এবং আবার অনেকে শুরু করেছে। তখন অনেক মানে ব্র্যান্ডের কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই যে বন্ধ হয়ে যাওয়াটা, এটা কি কারণে বন্ধ হয়েছে? কারণ আমাদের এখানে অনেকেই আছে যে আমাদের কোম্পানি থেকে চা নিয়ে নিচে ব্র্যান্ডে কিন্তু সেল করতেছে আলহামদুলিল্লাহ, আর তাদেরকে আমরা ওই মানসম্মত প্রোডাক্টটা দেওয়ার কারণে এখন অব্দি ব্যবসাটা করতে পারতেছে। এখন আপনার এই পেইন পয়েন্টটা নিয়ে একটু কথা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্য। ফার্স্টলি বলি কেন চা এর দাম এত বৃদ্ধি পেয়েছে। এই যে রিসেন্টলির ঘটনাটাই আমি বলবো। যেমন বাংলাদেশে চা পাতা কিন্তু দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে এত পরিমাণ উৎপাদন হচ্ছে, মানে চাহিদার বাইরে বেশি উৎপাদন হয়ে যাচ্ছে। তো উৎপাদন যাওয়ার কারণে মোটামুটি চায়ের দামটা কিন্তু 2008, আমি সম্ভবত এতটুকু বলতে পারি, 2008 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত একই দামে রয়ে গেছে। আচ্ছা, সব জিনিস কিন্তু অনেক গুণ বেড়েছে দাম, প্রায় 100 গুণ 150 গুণ পর্যন্ত বেড়েছে। কিন্তু চায়ের দাম আগে যেরকম ছিল এখনো সেম ভাবে রয়েছে। কারণ আমরা কিন্তু বাইরের দেশের উপর নির্ভরশীল না। এটা বাংলাদেশে অভ্যন্তরীণ একটা বিজনেস। এখানে উৎপাদন হয়, এখানে বাংলাদেশের চাহিদা মিটিয়ে এবং বাইরের দেশেও রপ্তানি হয়ে যায়। তো এখন বর্তমানে চা পাতার কিন্তু উৎপাদন হচ্ছে কম, কারণ কিছু কিছু চা বাগান একেবারে বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কি জানেন? তো আমি কিছুদিন আগে নয়াপাড়া চা বাগানে যাই, হবিগঞ্জ আর কি। সেখানে তো যাওয়ার পরে আমি শ্রমিকদের সাথে কথা বলি, যারা একদম কাজ করে আর কি চা বাগানে। ওনাদেরকে জিজ্ঞাসা করি অনেক কথা। তার মধ্যে ওনারা বলে যে 6 মাস ধরে ওনার বেতনই পাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে যে বাগানের যে মালিক রয়েছে, এটা আসলে আমি গভর্নমেন্টকে, যদি আমার ভিডিওটা দেখে থাকে যারা চায়ের সেক্টরে রিলেটেড আছে, চেয়ারম্যান সম্মানিত, যারা চা বোর্ডের সাথে রিলেটেড দেখে, তো আমি এটা অনুরোধ জানাবো। তো ওনারা বললো যে 6 মাস ধরে কোনো বেতনই পাচ্ছে না। তো এটা আমি উদ্ঘাটন করার জন্য একটু সামনে যাই। যাওয়ার পরে ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলি। তো তারা বললো যে ফ্যাক্টরি বন্ধ, প্লাস হচ্ছে যে ওরা অন্য জায়গা থেকে প্রোডাকশন করে 6 মাস ধরে গ্যাসের বিল, কারেন্ট বিল কিছু দিতে পারতেছে না। তো খারাপ অবস্থা। তো লাস্ট পর্যায়ে মানে অনেক কথা বলার পরে ওনাদের থেকে যে জিনিসটা জানতে পারি মূলত হচ্ছে যে, ধরেন চা বাগানে যে চা উৎপাদন করার জন্য বাগান থেকে যে পাতাগুলো নিয়ে উৎপাদন করে, সেটা উৎপাদন করতে ওনাদের খরচে পড়ে যাচ্ছে 220 থেকে 30 টাকা, যেটা কিন্তু আগে কিন্তু 120-30 টাকার মধ্যে করে। হ্যাঁ, এখন ওনারাই নিজেরাই বলতেছে সেখানে অকশনে সেই চা বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা, 220 টাকা, 30 টাকা। তাহলে এখানে অনেক বড় একটা ঘাটতি, মানে বিশাল ঘাটতি। মানে এত বড় বাগান দেখেন, ওনারা নিজেরা বলতেছে না আমরা পোষাতে পারতেছি না, আমরা কিভাবে বেতন দিব। তা আসলে সত্যি কথা, কারণ চায়ের দামটা যদি না বেড়ে তাহলে তো ঠিকই কি ওরা বন্ধ হয়ে যাচ্ছে। তো এইরকম অনেক চা সেক্টর বন্ধ হয়ে গেছে। তো এই কারণে চায়ের দামটা একটু বেড়ে গেছে। একটু আপনাকে থামাই, রিসেন্ট আপনি কি এমন অভিযোগ পেয়েছেন যে হঠাৎ করে চায়ের দাম এত বাড়ছে? অন্যান্য প্রোডাক্টের তুলনায় কিন্তু আমাদের চায়ের দাম কিন্তু হুট করে এতটা বাড়ে নাই। দেখুন,
5 বছর আগেও কিন্তু আমরা আলু কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে খেয়েছি, কিন্তু বর্তমানে আমি গতকালকে আলু কিনতে গেলাম, আলুর কেজি 80 টাকা, 80 টাকা, 60 টাকা, 70 টাকা, এটা এভাবে হচ্ছে, রাইট। এখন সেই জায়গায় 200 টাকা চা যদি আমরা 220 টাকা বলি, ক্লায়েন্ট বলে ভাই আমার দোকানদার তো এই সমস্যা, মানুষ তো চা খাবে না, অথচ মানুষ 20 থেকে 25 টাকা দিয়ে এক কাপ দুধ চা খাচ্ছে। ইভেন আমি নিজেও খাই, আপনি কি খান? এখন মূল প্রবলেমটা কোথায় জানেন? যারা চা নিয়ে একদম কাজ করে, ধরেন ফিল্ড পর্যায়ে, ওনাদেরও দোষ নেই। কারণ বাংলাদেশে যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে, আমরা বলি আরো অন্যান্য আদার্স, সেই কোম্পানিগুলো কিন্তু দাম বাড়াচ্ছে না। কারণ কি বাড়াচ্ছে না? এই যে ওনারা যে পরিমাণ চা স্টক করে রেখেছে, এটা হচ্ছে একটা মার্কেটিং পলিসি, বিজনেস পলিসি। এটা যদি একদম উপর থেকে যদি নির্ধারিত কোনো দাম না থাকে, তাহলে ওনারা কখনো বাড়াবে না। এখন ওনারা লস দিবে, তারপরও বাড়াবে না। ওনারা চাচ্ছে যে ওনাদের এই যে প্রসার, ওনারা তো ব্র্যান্ড হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছে নিজের বিজনেসকে, এই জন্যই মূলত প্রবলেম। তো আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, অনেকেই চা পাতা দিতে পারতেছে না মনে হয়, সম্ভবত প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল যে চায়ের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু ওনারা আমাদেরকে বলে যে চায়ের দাম হঠাৎ করে এত বেড়ে গেছে কেন, আমি তো দোকানে সেল দিতে পারতেছি না। এখন দোকানদারের কাছে উনি কিভাবে উপস্থাপন করলে চাটা সুন্দরভাবে সেল দিতে পারবে, ইভেন দোকানদার বুঝতে পারবে আসলে চায়ের দাম বেড়েছে। হ্যাঁ, জি জি। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এই যে আমরা কিন্তু রাজধানী চা কিন্তু এখনো চায়ের দাম বাড়ায়নি। আমাদের যে রাজধানী যে ব্র্যান্ডটা রয়েছে, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, কিন্তু আমরা আগের দামে দিচ্ছি। তার মানে এখন যারা মাঠ পর্যায়ে কাজ করে তারাও কিন্তু আগের দামে দিতে পারতেছে, কিন্তু এখন কম দামি যে চা পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম বেড়ে গেছে। এখন আমরা কিন্তু মানে নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা চেষ্টা করবো না বাড়ানোর জন্য। যদি সামনে বেড়ে যায় তখন হ্যান্ডেলিং করতে হবে। কিভাবে হ্যান্ডেলিং করবে একটু বলি। আমার ভিডিও বলেন, আপনার ভিডিও বলেন, আমরা সবসময় কি বলি, কোয়ালিটিতে ফোকাস দেওয়ার জন্য। এখন কোয়ালিটিতে যদি ফোকাস না দেয় কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি, তাহলে যে ফিল্ড পর্যায়ে কাজ করে সে দোকানদারকে বোঝাতে পারবে না। আচ্ছা, আপনার কি মনে হয় ইকবাল ভাই, যে আমি যতই ভালো প্রোডাক্ট দেই, আমার যদি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে কি আমি প্রোডাক্ট সেল দিতে পারবো? না, এটা তো ইম্পসিবল। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে কি জানেন? সেল করা শিখতে হবে, সেল করতে হবে, মানুষকে বোঝাতে হবে, আমার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করতে হবে। এখন আপনি ধরেন, আমি মার্কেটিং এর, যেহেতু আপনি মার্কেটিং নিয়ে প্রশ্ন করেছেন, আমি একটা উদাহরণ দিই। সেটা হলো, দেখুন, যদি এরকম হয় একটা মানুষ 10 জনকে সালাম দিল গিয়ে, মানে চা পাতা নেওয়ার জন্য অথবা তার প্রোডাক্ট সেল করার জন্য, 10 জনের মধ্যে দেখবেন যে 3 জন সালামের উত্তরও নিবে না, মানে সে আগ্রহী না। কারণ আমরা যখন মাঠ পর্যায়ে যাই, আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিজের চোখে দেখি, এমন হয়ে থাকে। তো এখন এই যে আপনার কাজ হলো কি, 10 জনের কাছে যাব, আমার সাথে 3 জন কথা বলবে না, আর 7 জন কথা বলার জন্য 7 জনের ভিতরে 7 জনের সালামের উত্তর নিবে, কিন্তু তার মধ্যে 2 জন কথা বলবে না, উত্তরটা নিল। তো আমার এখন কাস্টমার কয়জন? 5 জন। এখান থেকেও ছুটে যাবে। 5 জনের ভিতরে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে উপস্থাপন করলাম, করার পরে দেখবেন যে তার মধ্যে 2 জন বলবে যে আপনার চা পাতা আমি নিব না, ধরুন আপনার প্রোডাক্ট আমি নিব না। তো আর কয়জন থাকে? 3 জন। 3 জনের মধ্যে আপনি এটা দেখবেন যে 3 জন রাজি হলো, ঠিক আছে আমি নিব, দেখি নিতে পারে কিনা, কালকে আসেন, আশ্বস্ত করলাম। এখন কালকে যখন উনি যাবে, তখন দেখবেন যে 2 জন একদম নিবে না, কথাও বলতে চাইবে না, তার মধ্যে কিন্তু 1 জন নিবে। এই যে উনি 10 জন মানুষের টাসে গিয়েছে, 10 জন মানুষের সাথে কথা বলেছে, 1 জন মানুষ কি পেয়েছে কিনা? পেয়েছে। তো উনি যদি 100 জন মানুষের সাথে কথা বলে, তারপর ওনার 10 জন ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা, এটা কিন্তু আমাদের মার্কেটিং এর ভাষায় কিন্তু আমরা ফানেলিং বলি। ফানেলিংটা হলো গিয়ে আমাদের কাছে প্রথমে 10 জনের কাছে আমরা গেলাম, যাওয়ার পর 10 জনের লিড কিংবা ফোন নাম্বার হতে পারে কিংবা কন্ট্যাক্ট নাম্বার হতে পারে, তখন কিন্তু আমরা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর ওনাদের সাথে আমরা কিন্তু একটা সম্পর্ক আগে কি স্থাপন করতে হবে। আর আমি পার্সোনালি মনে করি, মানুষ তার থেকে কিনে, মানুষ যাকে চিনে। হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি। কেননা অপরিচিত কারো থেকে আমরা কোনো কিছু কেনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটা তো মার্কেটিং একটা ভাষা। আচ্ছা, একদম প্রথম যে ভাষাটা, সম্পর্ক আগে গড়ে তুলতে হবে, রাইট। কারণ কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ করতে হবে। আপনারা যারা কাস্টমারের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে। তারপরেও যদি কোনো কিছু জানতে সমস্যা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে ইকবাল সাহেব, ইকবাল ভাই আমার সদ্য বড় ভাই, উনি কিন্তু 7 বছর যাবত এই চা নিয়ে কাজ করতেছে। আর ওনার নিজ হাতে উনি, কম না হলে আমার হয়তো সংখ্যাটা ভুল হবে,
কিন্তু এর থেকে কম হবে না। মিনিমাম 2000 লোকের নতুন উদ্যোক্তা হওয়ার জন্য সাহায্য করেছে। দেখুন, আপনি ওনার আন্ডারে যদি 2000 উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়, আপনি কেন হতে পারবেন না? 2000 মানুষ যদি পারে, আপনিও পারবেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, বসে না থেকে 2025 সালের মধ্যেই চিন্তা ভাবনা করুন, নতুন করে ব্যবসা শুরু করুন। ইকবাল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি লাস্ট একটাই বলবো, বর্তমান যেহেতু আপনি প্রথমে প্রশ্ন করেছেন চা পাতা নিয়ে, চা পাতার দাম কেন এত বৃদ্ধি, তো আমি আপনাদেরকে বলবো এই যে চা পাতার দাম এতটা বেড়ে যায়নি, যতটুকু মানে এই যে আপনারা শুনতেছেন, শুনতেছেন এবং অন্যান্য প্রোডাক্ট যত দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা এতটাই বাড়েনি। তো আমি বলবো যে আপনারা মানে এই যে চিন্তা ভাবনা, আপনারা মাইন্ডসেটটাকে খারাপ না করে আপনারা আপনাদের যে কাজ, এটা প্রপারলি যে কাজটি করে আপনারা লেগে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর মার্কেটে আপনি মানে টিকে থাকতে হলে এই যে 10 জন মানুষকে আপনি হেল্প করবেন প্রতিদিন, এরকম একটা টেন্ডেন্সি থাকতে হবে। আমি 10 জন মানুষ, নতুন মানুষের সাথে পরিচিত হব, সেখান থেকে জাস্ট একজনকে আমি বেছে নিব, একজনই আমার কাস্টমার। এরকম করতে করতে আপনি 2000 মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন, সেখান থেকে কতজন আসতে পারে আপনি নিজে ক্যালকুলেশন মারুন। তো যাই হোক, অবশেষে আমি বলবো আপনারা যদি চা পাতা নিয়ে বিজনেস করতে চান, এই যে 2025 সাল এবং শীতকালে কিন্তু একটা রানিং আইটেম চা পাতা, এমনিতে 12 মাসই চলে, এমন একটি বিজনেস করা। মনে হয় ইকবাল ভাই, রোজার মাসে আমাদের চাটা একটু কম সেল হয়, রোজা থাকার কারণে কম সেল হয়, কিন্তু এই না যে সেল হয় না, একটু কম সেল হয়। তা আমি বলবো যে আপনারা এই যে বেকার, এই জিনিসটা আসলে অনেক কষ্টকর, যন্ত্রণাদায়ক, এরকম একটা জিনিস থেকে যদি বের হয়ে আসতে পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের এই যে সম্মানিত নয়ন সাহেব, উনিও দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানিতে রয়েছে, উনিও চা নিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, আসলে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়। আপনি বসে না থেকে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে বিস্তারিত কথা বলে। আর আরেকটা জিনিস আমি আপনাকে রিকোয়েস্ট করব, কাস্টমার যখন কল দিবে, কাস্টমারকে সবকিছু আপনি বুঝিয়ে বলবেন, আমি হোক অথবা আপনি হোক, কারণ কাস্টমারকে বুঝিয়ে বলে, এবং আমরা চাচ্ছি একটা সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য, কারণ অনেক কোম্পানি তো রয়েছে, আমাদের সাথে করলে করুক, না করলে নাই, অনেক কোম্পানি রয়েছে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাই আপনারা সঠিক তথ্য আমাদের থেকে পান। হ্যাঁ হ্যাঁ, অনেক কোম্পানি রয়েছে, আপনারা ওনাদের থেকেও বিজনেস করতে পারেন, কিন্তু সঠিক একটি গাইডলাইন প্রয়োজন। সঠিক এই যে উনি যে মার্কেটিং এর কথা বলছে, মার্কেটিং জিনিসটা না জানার কারণে তো আজকে হাজার হাজার মানুষ বেকার বসে আছে এবং তারা ভালো করতে পারছে না। তো মার্কেটিং জিনিসটা, অন্যান্য আদার্স অনেক তথ্য রয়েছে, একদম ডিপলি সবকিছু আমরা মোবাইলে আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলো আমি আরেকটু কথা বলি শেষবারের মতন, সেটা হলো অনেকে বলে যে ভাই আমি চায়ের ব্যবসা 1 বছর যাবত করতেছি কিন্তু আমার সেলস বাড়ে না। আপনি তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনার ব্যবসা ঠিক ততটুকু বড় যতটুকু আপনার মার্কেটিং, মার্কেটিং যত বেশি করবেন তত বেশি সেলস হবে। এখন এই কথাটা আসলে আপনার কি মনে হয়, কতটা যুক্তিসঙ্গত কথা? সেটা তো 100%। আমি মার্কেটিং সীমাবদ্ধ, এই যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারতেছি না। আমি এই যে 10টা দোকান নিয়ে কাজ করতেছি, এখন আমার টেন্ডেন্সি আছে এই 10টা দোকান নিয়ে আমি সারা জীবন পরে থাকবো। এখন আমি যে সামনে আরো দোকান বাড়াবো, দোকান নিয়ে কাজ করব, কারণ প্রতিদিন তো দোকান বাড়তেছে। তো এখন আমি মার্কেটিং না করলে, ধরেন আপনি যে বলছেন মার্কেটিং না করলে, তাহলে আমার তো নির্দিষ্ট সেল থাকবে, এটা তো পারবে না। আর ওনাদেরকে আমরা একটু একটা বলে দিই, আমাদের রাজধানীর ফুড প্রোডাক্ট খুব অল্প সময় ভালো পরিমাণে সার্ভিস দিয়ে, ইভেন সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আপনাদের হাতের নাগালে আমরা পৌঁছে গেছি একমাত্র মার্কেটিং করে। অবশ্যই এই জিনিসটা আমাদের থেকে ফলো করতে পারেন যে কিভাবে আপনারা মার্কেটিংটা করবেন। জি, এটা হলো একদম টপ সিক্রেট, আপনাদের কাছে ফাঁস করে দিলাম। হ্যাঁ, যেমন আমি যদি বলি, অনেকে আমাকে ফোন করে অথবা আপনাদেরকে ফোন করে বললো যে আমি 1 বছর ধরে আপনাদেরকে ফলো করে আসতেছি, কিন্তু আমি কিছু করতেছি না। এখন মানে এরপরে উনি কি কিন্তু বিজনেস করতেছে। এখন আপনাকে যদি বলি, আপনি একটা মানুষকে কতবার টাচ করছেন, কতবার তার কাছে গিয়েছেন, আপনি কিন্তু ঠিকই 1 বছর ধরে আমাদের ভিডিও দেখতেছেন, এরপরে আপনি গিয়ে কি করতেছেন, মানে বিজনেস করার জন্য এগ্রি হচ্ছেন। আরেকটা সমস্যা ইকবাল ভাই, মানুষ ভিডিও দেখে ইন্সপায়ার হয় বাট অ্যাকশন নিতে চায় না। অ্যাকশন, এই যে আপনি 1 বছর ধরে কিন্তু 1 বছর পরে কিন্তু আপনি অ্যাকশন নিচ্ছেন। যেমন আমি যদি বলি, আমাদের যে ক্যামেরার পিছনে যে উনি আছে মেহেদি ভাই, উনি কিন্তু অ্যাকশন নিতে পারেন, মানে ভয় লাগে অ্যাকশন নিতে পারেন উনি, মানে ওনার দুর্বলতা উনি আমার সাথে শেয়ার করছেন। শুধু ওনার না, এমন অনেকেরই আছে যে আমার ভালো লাগে, আমি এই কাজটা করবো, কিন্তু আমি কি কনফিডেন্স পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে একটু ছোট করে একটা মেসেজ দিয়ে দিন। কনফিডেন্স আসে কোথায় থেকে? কনফিডেন্স তখনই আসবে যখন আপনি কাজটা শুরু করবেন। আপনি কাজটা শুরু না করলে আপনি কখনো কনফিডেন্স আসবে না। স্বপ্ন আপনি ঘুমিয়ে দেখলেন, সারা রাত দেখলেন,
আমি আজকে দিনের বেলা সকালবেলায় ফজরের নামাজটা পরেই কাজ শুরু করব, কিন্তু আপনি রাতেই ঘুমিয়েছেন 3টা বাজে, তো তখন তো আপনার স্বপ্নটা সকালের ভিতরে শেষ। এখন আপনাকে স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে, আগে ঘুমাতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা শুরু করতে হবে। এখন কনফিডেন্স মানে আমি কাজটা আগে শুরু করে দেওয়া, এরপরে আমার কনফিডেন্স আসবে, তখনই কিন্তু এরপরে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় ভুল রয়েছে। তো এতটুকুই, ঠিক আছে। আর ভিডিওটা লং না হওয়ার জন্যই বলবো, এখন অন্য সময় তো আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নিত্য নতুন। হ্যাঁ, আপনারা যদি আমাদের এই ভিডিওটা পছন্দ করেন, ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইন ফিউচারে আমরা এমন অনেক ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য, এবং কি কি নিয়ে আমরা ভিডিও করতে পারি আপনাদের প্রশ্নগুলো আমাদের সাথে শেয়ার করুন, কমেন্টে করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারেন, আমরা যেন আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে সামনে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।